প্রভার পেটে নাভি পদের পাশে জ্বলতে থাকা কালো কুচকুচে তিলটা লোভ বাড়িয়ে দেয় রুদ্ধর। মুখ দাবিয়ে সেখানটা অনেকটা সময় নিয়ে চুম্বন আঁকে রুদ্ধ। পুরুষালী উৎসের ছোঁয়া নিজ উদরে পেতেই পুরুষটির পিঠ খামচে ধরে সে। পুরুষটি বোধহয় এতে আরো উগ্র হয়ে পড়ে। হিতাহিত জ্ঞান হারিয়ে জায়গাটায় বসিয়ে দন্ত পাচ্ছে, দাঁতের চাপ বেশি জোরেই হয়। প্রভার মুখ দিয়ে নিঃসৃত হয়ে আসে ব্যথাতুর সুখের ধ্বনি। চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে অশ্রুধারা। উদরে সর্বত্র নিজের রাজত্ব চালিয়ে এবার পুরুষটি হামলে পড়ে নারীদের সবচেয়ে নাজুক অংশের উপর। বক্ষভাজের নরম মাংসের পিঞ্চের উপর নিজের আধিপত্য বিস্তার করে রুদ্ধ। ব্যথায় ঘুমিয়ে উঠছে প্রভার মুখের এই ব্যথাতুর আওয়াজগুলো রুদ্ধকে আরো বেসামাল করে তোলে। জিভ শ্বাস ওঠানামা গলায় বলে উঠছে, স্ক্রিম প্রভাত, চিৎকার কর, কান্না কর জান, আরো জোরে। এটা আমাকে আরো স্যাটিসফাই করছে। এভাবে মিলিত হতে থাকে দুটি দেহ। আজ সম্পূর্ণ হলো রুদ্ধ প্রভা। তাদের ভালোবাসা পূর্ণতা পেল আজ। ভারী শ্বাস প্রশ্বাসে মুখরিত হয় সেই বদ্ধ ঘরটি। প্রভার সেই সুখকর ধ্বনি গোগানে বাজতে থাকে ঘরের প্রতিটি দেয়ালে। পাগল ছেলেটা এতে আরো পাগল হয়ে যায়। ডেসপারেটলি আপন করে নিতে থাকে নিজের সাথে প্রিয় ব্যক্তিগত নারীটিকে। সর্বোচ্চ আপন করার জন্য উদ্যত হতে রুদ্ধ হঠাৎই বলে, আজকের এই মুহূর্তের পর থেকে আমাদের মধ্যে আর কোনো গোপনতা থাকবে না। এরপর থেকে তো শরীরে এমন কিছু থাকবে না যা আমার নিকট অজানা। থেমে গিয়ে আবারও বলে উঠল, তোর দেহের প্রত্যেকটি অঙ্গে অংশে আমার স্পর্শ, ভালোবাসার চিহ্ন লিপটে দিলাম। আমার কাছে তোর কোনো রহস্যের লুকায়িত থাকবে না আজ থেকে। অতঃপর পূর্ণ সম্মতিরে পূর্ণাঙ্গ আপন করে নেয় রুদ্ধ প্রভাকে। মিলেমিশে একাকার হয়ে যায় ঘামে মিশ্রিত দুটি ভিন্ন সত্তার দেহ। সুখের জোয়ারে ভেসে যায় দুজন ভালোবাসার মানুষ, যাদের ভালোবাসা আজ সম্পূর্ণরূপে পূর্ণতা পেল। মাথা ভার হয়ে আছে, সাথে কেমন যেন ঝিমঝিমও করছে। চোখ দুটো খুলতে চাইলেও খুলছে না। সারা শরীর ব্যথায় জর্জরিত। এত ব্যথা যে নড়তেও পারছে না। হঠাৎ এমন হওয়ার কারণ খুঁজে পেল না আভা। তবে কারণ যাই হোক, তাকে এখন নিজের চোখ দুটো খুলতে হবে। চোখের সাথে এক প্রকার যুদ্ধ করে অবশেষে খুলতে সক্ষম হলো সে। পিটপিট করে চোখ খুলতে দেখা মিলে সাদা রঙের সিলিংয়ের। কিছুক্ষণ পিটপিট করে তাকিয়ে থেকে আবারও বন্ধ করে ফেলে আভা। মস্তিষ্ক বোধহয় তার নিজ কার্যক্রম শুরু করেছে। সম্পূর্ণ না করলেও আংশিক করছে, তাই তো। আভা অনুভব করছে একটা ভারী পাথর বস্তা ওর শরীরের উপর। দম নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু ওকে খুব শক্ত করে পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঘাড় কাত করে বাম পাশে ফিরে নজরে আসে কারো বৃহৎ আকারের প্রশস্ত নগ্ন বক্ষের ব্যক্তিটি আভাকে এমনভাবে নিজের বাহুরে আটকে রেখেছে যে পারলে বুকের মধ্যেই ঢুকিয়ে ফেলে। বন্ধন থেকে মুক্ত হতে যেই না আভা একটু নড়াচড়া করলো, অমনি তুরাজ ওকে আরও নিজের সাথে চেপে ধরে। এবার বুঝি আবার হাড্ডি মাংসের মধ্যেই ঢুকেই যাবে। বিরক্তিতে চবর্গের শব্দ উচ্চারণ করে ভালোভাবে চোখ বুলাতেই চোখ দুটো যেন নিজের কোটর থেকে বেরিয়ে আসবে আভার। মুখ দিয়ে অস্ফুটে আওয়াজে বের করে, তুরাজ। একই দেখছে সে তুরাজ, আর সে এত কাছে। কি মনে করে নিজেদের দিকে তাকাতে মাথা যেন আকাশ ভেঙে পড়ে। অসম্ভব আভার, এটা কিভাবে সম্ভব? যেই হাতটা তুরাজের বন্ধনে নেই, সেটা দিয়েই এবার নিজের উপরে থাকা চাদর সরে আভা। যেটা আশঙ্কা করেছিল সেটাই হয়েছে। হ্যাঁ, একটা সুতো পর্যন্ত ওদের গায়ে নেই, কিন্তু কিভাবে কি? ওরা তো এখন নিজেদের মধ্যে স্বাভাবিক একটা সম্পর্ক স্থাপন করতেই পারলো না। তার আগেই সব। তখনই ধীরে ধীরে মনে পড়তে লাগলো রাতের কথা। রুমে এসে দুজনেই দেবদাস হয়ে গিয়েছিল। আসলে সত্যি বলতে ওদের দুজনের মনেই যে অন্য কারোর বাস রয়েছিল, এটা দুজনের কেউই অস্বীকার করে না। তাই তো মনের কষ্টে তুরাজ ড্রিঙ্ক করা আরম্ভ করলো। যদিও এসব আগে কখনই সে খায়নি, তাই তো অল্পতেই নেশায় চড়ে গিয়েছিল দুজনের। তুরাজ যখন আভাকেও অফার করলো, কি মনে করে আভাও আর না করেনি। তুলে নিয়েছিল এক গ্লাস। ও যখন প্রভার বিয়ের কথাটা বলতে রুদ্ধকে ফোন দিয়েছিল, তখনই কোথাও একটা থেকে ওর ভেতরে একটা সত্তা সেটা বারণ করেছিল, বলেছিল স্বার্থপর হতে, কিন্তু বোনের সুখে আর তার মুখটা ভেসে উঠতেই সব স্বার্থপরতা মাটি চাপা দিয়ে ফোন দিয়েছিল। সে কি কম কষ্ট? তুরাজ তো তাও ওর চলে যাওয়ার পর এসেছিল, কিন্তু আভা তো সেই শুরু থেকেই সব দেখেছিল।
যাকে তুমি চাও সে যদি আরেকজনের জন্য নিজের জান দিতে চায়, সেই দৃশ্য দেখা যে কতটা কষ্টে তা কেবল যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে। অতীত থেকে বেরিয়ে আসে আভা। পরিস্থিতি যাই হোক, এখন সেটার মুখোমুখি তাদেরই হতে হবে। এখন তুরাজ আর সে স্বামী স্ত্রী। নিজেদের এই হালাল সম্পর্কে আভা একটা পরিচয় দিতে চায়, এগিয়ে নিতে চায়, এবং সে একা নয়, সে চায় তুরাজও এগিয়ে আসুক। আর এটা তুরাজকেই করতে হবে। ফুস করে দম ফেলে আভা, তারপর চোখ দুটো বুজে কিছু একটা বিড়বিড় করে। বলা শেষ হলে তুরাজকে ডাকতে লাগে। তুরাজ, তুরাজ, শুনছেন? ডাকলেও যখন কোনো কাজ হয় না, তখনই হাত দিয়ে ধাক্কা দিয়ে থাকে আর ডাকতে থাকে। এক পর্যায়ে গিয়ে তুরাজ নড়েচড়ে ওঠে। আরও কিছুক্ষণ একাধারে এভাবে ডাকাডাকি করে অবশেষে তুরাজকে উঠাতে সক্ষম হয় আভা। হাতের সাহায্যে মাথা চুল টেনে ধরে তুরাজের। এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে যেন মাথা ব্যথায় ছিঁড়ে যাবে। কষ্ট হলেও চোখ খুলে ভালোভাবে আশেপাশে তাকায়। কেমন যেন অস্বস্তির হতে লাগে। নিজের শরীর হালকা অনুভব হয়। তার থেকেও বড় কথা, নিজের শরীরের সাথে তুলতুলে কিছুর অস্তিত্ব অনুভব করে তুরাজ। মাথায় ছট করে কিছু একটা খেলে যেতে বিদ্যুৎ বেগে পাশে তাকায়। যা সন্দেহ করছিল ঠিক তাই। মুখ থেকে তার আপনা আপনি বেরিয়ে আসে। তুমি বউ ভারী খারাপ। চুল পেয়ে চপচপ করে পানি পড়ছে প্রভার। চুল মোছার মতো কিছু নেই, বলতে গেলে টোটালি তাদের কাছে কিচ্ছু বলতে কিচ্ছু নেই। বিয়ের জন্য যেই শাড়িটা, ওটাই গোসল শেষে পরেছে, শুধু গহনাগুলো পরেনি। আর মাথায় সেই ভারী গহনা, এছাড়া করবি বা কি? ওর জামা কাপড়ও তো কিচ্ছু নেই। এখন চিন্তা সেটা না, চিন্তা হচ্ছে রুদ্ধকে নিয়ে। প্রভার তো তাও শাড়ি ছিল, ও বেচারা তো কিচ্ছুই নেই। বলতে গেলে যেই জামা কাপড় পরেছিল সেই এক কাপড়েই তো বেরিয়ে এসেছে। এখন ছেলেটা পরবে কি? প্রভার ভাবনার মাঝে ওয়াশরুম থেকে ভেসে আসে রুদ্রের হাঁকডাক। প্রভাত, প্রভাত, কিরে কোথায় তুই? আসছি বাবা। কথা বলতে বলতে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে প্রভা। দরজা খুলেই যেই না রুদ্র ওকে ওয়াশরুমের মধ্যে টেনে নিবে, তার আগে প্রভা ওর মতলব বুঝে যায়। গো ধরে খিচখিচ দিয়ে দাঁড়িয়ে থাকে। এতে বেশ বিরক্ত হয় রুদ্ধ। দরজার ফাঁক গুলিয়ে মাথা বের করে বলে, হাজব্যান্ডের কথা শুনিস না, তার উপরে বড় বড় দুটো ভুলও করেছিস। ভুল? তাও আবার বড় বড়? কবে, কখন সেই ভুল করলো প্রভা? অবাক গলায় শুধু হয়। প্রথম ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ভুল করলাম কখন? বারে, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আশ্চর্য, কিছু করলামই না তো ভুলাভুলির প্রশ্ন আসে কোথা থেকে? প্রথমত আমি ওর হাজব্যান্ড, নট ইউর ফাদার, তাই বাবা বলে ভুল করেছিস। দ্বিতীয়ত আমি তোকে টানলাম আর তুই কেন না এসে গো ধরে দাঁড়িয়েছিস? এতক্ষণ পর পুরো ব্যাপারখানা বোধগম্য হলো প্রভার। ও চোখ ছোট ছোট করে বলল, সারা রাত জ্বালিয়েও তোর মন ভরেনি? না, ভরেনি। না ভুলে নাই? হাজব্যান্ডের মন ভরেনি, স্ত্রী হিসেবে তোর একটা দায়িত্ব আছে। এইভাবে এড়িয়ে যেতে পারিস না তুই প্রভাত। রুদ্রকে এবার ঠেলে ঠুলে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দিল প্রভা। তারপর বলল, চুপচাপ গোসল করতে থাক। জামা কাপড় যে কিছুই আনিসনি সেই খেয়াল আছে? আসছেন আমাকে স্ত্রীর দায়িত্ব শেখাতে। আসলে রোমান্সের তাল উঠায় জামার কথা বেমালুম ভুলে গিয়েছিল রুদ্ধ। অজ্ঞতা কোনো উপায় না পেয়ে ভোদা মুখে পুনরায় গোসল করতে চলে যায়। হুট করে মাথায় আসে ওর জামা, পরনেরটা তো ভিজে গেছে। এখন তড়িঘড়ি করে দরজা খুলে ফের ডাকে। প্রভাত, প্রভা সবে মাত্র কয়েক কদম এগিয়েছে, তখনই রুদ্ধের ডাকে ওর কপালে ভাঁজ পড়ে। পেছনে ফিরে ঝাঁঝালো গলায় বলে, কি হয়েছে? এটা কি সমস্যা? কি তোর একটু বলবি? ইনোসেন্ট ফেস বানিয়ে তারপর রুদ্ধ বলে, রাগ করিস না বউ, যেমনই গোসল করে পড়বো কি? এভাবে কথা বলে কেউ রাগ করতে পারে বুঝি? না, প্রভা তো একদমই পারে না। ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে ফের বলে, আমি সেই জন্যই তো নিচে যাচ্ছি, দেখি বাড়িওয়ালি দাদির কাছে পাই কিনা। সচরাচর যেমন হাসি ঠাট্টা আর মজার মধ্যে মেতে থাকে আলোককুঞ্জ, বাড়ি আজ তার ছিটে ফোটাও নেই। কেমন শুনশান, নীরব আর প্রাণহীন সবকিছু। নির্জীব এই পরিবেশে শুধুমাত্র মায়েদের সন্তান ছাড়া কান্না, বাবাদের দীর্ঘশ্বাস আর বোনের হাহাকার ভরা আর্তনাদ। কেমন মৃত্যুপুরী মনে হচ্ছে সবসময় আনন্দে থাকা বাড়িটা। মনে আর হবে নাই বা কেন? বাড়ির প্রাণগুলোই যে পারিনি। যারা পুরো বাড়ি মাতিয়ে রাখতো তারাই আজ বাড়ির বাইরে। একটা ঝড় পুরো বাড়ির পরিবেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। মুখে আঁচল গুজে অশ্রু ফেলছেন আর কাজ করে যাচ্ছেন এলিনা। উদাসীন বদনে রিয়ানাও কাজ করছে
তাকে সাহায্য করছে। ডাইনিংয়ে খাবার আনা নেওয়া করছে রিয়ানা। কেমন একটা চাপা নিঃশ্বাস তার বুক চিরে বেরিয়ে আসলো। এসব খাবার আনা নেওয়ার কাজগুলো প্রভাই করতো, টুকটাক কাজ সে করতো। আভাও যে বসে থাকতো এমন তো নয়, সেও সাহায্য করতো। তবে আজ আজ দুজনে কেউ নেই। আর না আছে রুদ্ধ। হাত ডাক, কেউ চিৎকার করছে না। চোখের জল মুছে আবারও কাজে লেগে পড়ে রিয়ানা। রিয়ানা নিজেকে সামলালেও সামলাতে পারে না দুজন মা যাদের মানিকরা যাদের কোলে নেই। রুটি সেঁকতে গিয়ে শব্দ করে ডুকরে উঠলেন এলিনা। কাঁদতে কাঁদতে অনুভব করলেন তার কাঁধে হাত রেখেছে কেউ। পাশ ফিরে দেখলেন রুহানি, যার চোখ জোড়া টলমল করছে। কোনো কিছু না বলে এলিনাকে জড়িয়ে ধরল রুহানি। দুজনের চোখ দিয়ে বয়ে যাচ্ছে জলের স্রোত। কান্না আটকাতে পারছে না দুজন মাই। প্রভা চলে গেলে আর আভাকেও বিদায় দিতে হলো। তার দুই মেয়ে, দুই কলেজের টুকরো একই দিনে চলে গেল। এই কষ্ট সইবে কেমনে? তিনি তো সবসময় চেয়েছিলেন একজন গেলেও আরেকজন থাকবে, কিন্তু এখন একজন গেলেও আরেকজন আঁকড়ে ধরার মতো কেউ নেই। আপা, ও আপা, আমার ছেলেটা কই? ও তো বাড়ি ছেড়ে থাকতে পারে না। তুমি তো জানো রুদ্র আমার কত কষ্টের ফসল। ওকে জন্ম দিতে গিয়ে কত কি সহ্য করেছি। যেই ছেলেকে আমি এক মুহূর্ত চোখের আড়াল করি না, সেই ছেলে আজ একদিনেরও বেশি হয়ে গেল দেখি না। রুদ্ধর জন্য যে কষ্ট হচ্ছে না এমন নয়, বরং প্রভা রুদ্ধ দুজনের জন্যই চিন্তা হচ্ছে এলিনার। এই এত বড় শহরে ছেলে মেয়ে দুটো কোথায় গেছে, কি করছে, কেমন আছে, খাচ্ছে কিনা কিছুই জানে না। জায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেন এলিনা। তার নিজেরও তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আপা, আমি বোধহয় ভুল করে ফেলেছি। প্রভার সাথে আমার এমন করা উচিত হয়নি। ও আপা, ওদের খুঁজে এনে দাও। বলো আমি মেনে নিয়েছি ওদের সম্পর্ক। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এলিনার দুই হাত জড়িয়ে বলেন রুহানি। রুহানির কথায় চোখের পানি ফেলতে ফেলতে এলিনা বলে, আমাদের যে বড় ভুল হয়ে গেছে মেজো, এখন এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি ঠিক বলছো আপা। আমি আজকেই রুদ্রের বাবাকে বলবো ওদের খোঁজ করতে। নিজের লেয়ার কাট চুলগুলো ঝাঁকে তার পানি প্রভার মুখে ছিটিয়ে দিচ্ছে রুদ্ধ। রুদ্ধর চুল শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে সাবধান করে প্রভা। রুদ্ধ, আমাকে ভালোভাবে মুছতে দে তো, ঠান্ডা লেগে যাবে পরে। প্রভার কথা তো শুনলই না, উল্টো দুষ্ট এসে প্রভার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে ফেলে রুদ্ধ। পুরুষালী ঠান্ডা হাতের স্পর্শ নিজের কোমরের খাঁজে পেতেই কেঁপে উঠছে প্রভা। সঙ্গে থেমে যায় ওর হাতের কাজ। প্রভাকে থামতে দেখে পাকা হাসল রুদ্ধ। মাথা নুইয়ে চুলের পানিগুলো সব প্রভার গলায় ছাড়ল। শিহরণ বয়ে গেল প্রভার শরীর জুড়ে। রুদ্ধর হাত কোমর থেকে সরিয়ে দিতে চাইলেই রুদ্ধ আরও শক্ত করে খিচে ধরে প্রভার গলার খাঁজে। মুখ গুজে দেয় রুদ্ধ। নাক দিয়ে ঘষতে থাকে প্রভার গায়ের ঘ্রাণ পাগলের মতো নিজের মধ্যে ইনহেল করতে থাকে। প্রভার গলায় ঘাড়ে কালকে রাতের করা রুদ্ধের শিল্প চিত্রগুলো দেখে রুদ্ধ, মনোযোগ দিয়ে দেখে। তারপর প্রভার কানের কাছে মুখ নামিয়ে ডিপ হাসকি গলায় বলে, খুব তো আমাকে বয়সের খোঁটা দিতিস, বলতিস ছোট। তা কালকে রাত্রের পর কি এখনো সন্দেহ আছে আমার অ্যাবিলিটি নিয়ে? বয়সে ছোট হলে আসল কাজে কিন্তু ছোট নয়, বরঞ্চ একটু বেশি পারফেক্ট। গতকালকে পারফরমেন্স দেখেই বুঝে গেছিস নিশ্চয়ই। আজ 3 দিন হলো রুদ্ধ হোম ডেলিভারি কাজ করছে। যে ছেলেটা নিজে এক গ্লাস পানিও ঠেলে খেয়েছে কিনা সন্দেহ, সেই ছেলেটাই নাকি এখন ডেলিভারি কাজ করছে। কিভাবে পারছে ও? প্রভার তো হিসেব মিলছেই না। ও দেখছে ওর পরিবার কিভাবে রুদ্ধকে আগলে রাখতো। মেজো মা পারলে তো এখনও ছেলে সব কাজ করে দেন। সেই ছেলে 4 দিন আগে সারাদিন রাস্তায় রোদে পুড়ে চাকরির জোগাড় করেছে। এসিতে থাকা যার অভ্যেস, সে নাকি কাঠফাটা গরম সহ্য করছে শুধুমাত্র প্রভার জন্য, প্রভাকে ভালো রাখতে, প্রভার সুখের জন্য। রুদ্ধের এই কষ্ট চোখে দেখতে পারে না প্রভা। কতবার যে বারণ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। দিদি ছেলেটার জেদটা একটু বেশি, এই তার রেশ ধরে প্রভাকে হার মানতে হয়।
মানুষ বলে না ননির পুতুল, সেরকমই ননির পুতুলের মতো রুদ্ধ বড় হয়েছে। ওর জামা কাপড় ধোয়া, রুম গোছানো, খাবার খাইয়ে দেওয়া, যাবতীয় সব কাজ রুহানি আর প্রবাহিত করত। রুহানি তো পারলে গোসলটাও নিজের হাতেই করিয়ে দেয়, পাচ্ছে না ছেলেকে কষ্ট করতে হয়। পরিশ্রম, অভাব, কষ্ট কি জিনিস রুদ্ধ কোনো দিন চোখে দেখেনি। যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে, শুধু মুখ খুলেছে ব্যাস সেই জিনিস সামনে হাজির। রুদ্ধকে এত কষ্ট করতে দেখে আর ওর এইরকম করুণ দশা প্রভা সহ্য করতেই পারেনি। শেষে বলেই দিয়েছিল যে চল আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু রুদ্ধ এক কথায় নাকচ করে দিয়েছে। ওর কথা যেদিন বাড়ির সবাই ওদের ভালোবাসা মেনে নিয়ে সসম্মানে তাকে বউ হিসেবে মেনে নিয়ে ঘরে তুলবে, সেদিনই ওই বাড়ি রুদ্ধ পা রাখবে, তার আগে না। রুদ্ধ প্রভার পূর্ণাঙ্গ একাকী সংসারে আজ 4 দিন। যেদিন চাকরির খোঁজ শহরে শহরে ঘুরে বেরিয়েছিল, সেদিনই সংসারের যাবতীয় জিনিস কিনে তারা রিয়ানার দেওয়া টাকা তো অ্যাডভান্স ভাড়াতে অর্ধেক চলে গেছে, বাকিটা দিয়ে কি আর একটা সংসারে সব কেনা যায় না তো। তাই প্রভার সাথে যে গহনাগুলো ছিল সেই গহনা কিছু বিক্রি করে টাকা জোগাড় করে প্রভার গয়না বিক্রি করার সময় রুদ্ধ বলে একটা কথাই বলেছিল, একদিন আমি তোকে এর থেকে বেশি গহনায় মরিয়ে রাখবো। যতটুকু বিক্রি করেছিস তার দ্বিগুণ তোর পায়ের কাছে এনে রাখবো প্রভাত। প্রভা এর জবাবে কিচ্ছু বলেন ঠিকই, কিন্তু তৃপ্ত চোখে তাকিয়েছিল রুদ্ধের দিকে। সেদিন থেকে রুদ্ধ প্রভার টুনাটুনির সংসার শুরু হয়। ও এর মাঝে বন্ধুদের সাথেও ওদের যোগাযোগ হয় শুধুমাত্র তুরাজ বাদে। প্রভাই মানা করেছে। আসলে প্রভার নিজের কাছে গিলটি ফিল হচ্ছে, বারবার মনে হচ্ছিল ও তুরাজকে ঠকিয়েছে। তুরাজের ভালোবাসা প্রভা অস্বীকার করে না, কিন্তু ওর পক্ষেও তো তুরাজকে সঙ্গ দেওয়া সম্ভব ছিল না, কারণ সে রুদ্ধকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ওকে চায়। তাছাড়া এখন তো আরও সম্ভব নয়, কেননা তুরাজের যে এখন তার ছোট বোনের স্বামী। হ্যাঁ, বাড়ি থেকে শুধু তনয়া আর রিয়ানার সাথে প্রভার যোগাযোগ রেখেছে, তবে না ও জানলো সেদিন তুরাজ আভাকে বিয়ে করেছে। সে থেকেই তো প্রভা যেন আরো বেশি করে আভা তুরাজকে ফেস করতে ভয় পায়। রুদ্ধ যদিও পুরোটা সময় প্রভাকে সাপোর্ট করেছে, তবুও কোথায় যেন একটা আটকেই গেছে ও। সময় বহমান, সময়ের সাথে কেটে গেছে অনেক কিছুই, সেই সাথে অনেক ঘটনা কাহিনীর মধ্য দিয়ে যেতে হয়েছে। যাই ঘটুক কোনো কিছুই কিন্তু থেমে নেই। ব্যস্ত নগরী সবসময়ের মতোই ব্যস্ত। মানুষ যে যার কাজ করছে, সময় যেমন কারোর জন্য বসে থাকে না, তেমনি কারোর জন্য আমরাও কারোর জন্য বসে থাকি না। প্রকৃতি সব কিছু তার নিজ নিয়মে ঘটেছে। এর মধ্যেই কিছু ঘটনা। আজ 1 মাসের বেশি হয়েছে রুদ্ধ আর প্রভা আলোকপুঞ্জে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। চলছে তাদের একাকী সংসার। আলালের ঘরের দুলাল দুলালি তারাও পরিশ্রম করছে, কষ্ট করছে, তবু রুদ্ধ আর প্রভা এতেই সুখী। অন্যদিকে রুদ্ধ বন্ধু বন্য আর ত্রিধা বিয়ে করেছে। ওদের যেদের কাছে পরিবার হার মেনে ওদের বিয়ে করিয়ে দিয়েছে। রুদ্ধ প্রভা ওদের বিয়েতে গিয়ে সব ইভেন্টে অংশগ্রহণ করেছে, মন ভরে ওদের জন্য দোয়া করেছে। আলোকপুঞ্জ বাড়িতেও ঘটে গেছে অনেক কিছু। স্নিগ্ধ বাবাকে রাজি মাকে জানালে তারা ছেলের জন্য রাজি হয়ে যান, আর হবে নাই বা কেন। মেয়ে ভালো, পরিবার ভালো, ব্যাকগ্রাউন্ডও ভালো, তো সম্পর্ক আপত্তি করার প্রশ্নই আসে না। একই দিনে 2 ছেলে মেয়েরই বিয়ে করান স্নিগ্ধ ওর বাবা মা। হ্যাঁ, ধ্রুব আর স্নিগ্ধারও বিয়ে হয়। ধ্রুব তার নিজের মনের কথা জানিয়ে দেয়, আপাতত আকত করিয়ে রাখেন, পরে ধ্রুব সেটেল হলে মেয়ে উঠিয়ে দিবেন। আবার তুরাজের সম্পর্কেরও উন্নতি হয়, মন আদান প্রদান হয়। যেহেতু দুজনেই ভাঙা মনে, তাই সহজেই দুজনকে বুঝে ফেলে। একটু একটু করে উন্নতি হতে লাগে তাদের সম্পর্কের। এতে অবশ্য দুজনেই এফোর্ট দিয়েছে। এরই মাঝে সুখবর দেয় আভা। সেদিন রাতে সেই ভুল থেকে জন্ম একটা ফুলের। হ্যাঁ, আভা অন্তঃসত্ত্বা। তুরাজ বর্তমানে তার বাচ্চা এবং অনাগত সন্তান নিয়ে খুব সচেতন, খুব যত্ন করে সে তাদের। তুরাজ নিজেও সম্পূর্ণ চেষ্টা আছে আভাকে মেনে নিতে, আর এতে সে সফলও হচ্ছে। প্রভার চ্যাপ্টারটা মনের এক কোণায় তালা বন্ধ করে দেয় তুরাজ। আভাও স্বামী সন্তানের কথা চিন্তা করে রুদ্ধের জন্য হওয়া অনুভূতি চাপা দিয়ে দেয় এবং সত্যিকার অর্থে ভালো থাকার চেষ্টা করে। 2 দিন বাদে ঈদ, কিন্তু বাড়ির ছেলে মেয়ে দুটো বাড়ি নেই। সব ইগো আর রাগ ঢাক পায়ের তলায় পিষে আদ্রিক, রায়ান ও রুদ্র ও রায়ান্দ্র রওনা হয়, সাথে আছেন তাদের গিনিরা। প্রভার ছোট্ট সংসারে এই প্রথম ওর পরিবারের লোক এসেছে। প্রভা পারে না কি থেকে কি করে
এলিনা আর রুহানি তো কান্নাই করে দিয়েছে। আদরের ছেলে মেয়েদের এরূপ অবস্থা দেখে আদ্রিক রায় নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আদর দিয়ে মোমের পুতুলের মতো যাদের বড় করেছিলেন তাদের এই অবস্থা দেখে বাবা হিসেবে ব্যর্থ তিনি। প্রভার জন্য যে তার অগাধ ভালোবাসা ছিল সেটা তিনি বুঝতে পারেন প্রভার অনুপস্থিতিতে। প্রথমবারের মতো মেয়েকে কোনো স্বার্থের জন্য নয় বরং পরম মমতায় জড়িয়ে ধরেন। নিজের ব্যর্থতার জন্য হাও মাও করে কান্না করেন। বাবার এই অবস্থা স্বচক্ষে দেখতে পারছিল না প্রভা। নিজের কষ্টে বুক ফেটে কান্না আসছিল, আর সে কান্নাও করেছে বাবাকে জড়িয়ে। বাবা মেয়ের এই রকম একটা দৃশ্য দেখে নির্বাক ভূমিকা পালন করে রুদ্ধ। চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। তবে বেশিক্ষণ সেটা সম্ভব হয়নি। রুদ্র নিজের ভুল বুঝতে পেরে রুদ্ধকে আগলে নেয়। রুদ্ধ নিজেও জেদ ধরেনি। অবশেষে পারিবারিক মিলন মেলা শেষ হলে অনেক কষ্টে বুঝিয়ে ইমোশনাল কথাবার্তা বলে রুদ্ধ প্রভাকে বাড়ি ফিরতে রাজি করাতে সক্ষম হয়। ঈদের মতো একটা আনন্দঘন মুহূর্ত, আর সেখানে বাড়ির ছেলে মেয়ে দুটো থাকবে না, তা আবার হয় নাকি? এখন মনে হচ্ছে বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। রুদ্ধ প্রভা এসেছে, সঙ্গে ঈদ উপলক্ষে আভা তুরাজও। তুরাজ আসতে না চাইল, বউয়ের সাথে কোনো পলিটিক্স খাটেনি, অজ্ঞতা আসতেই হলো। আজকে রাত ফুরালেই ঈদ। মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে আনন্দ ও গুরুত্বপূর্ণ একটি উৎসব এটি। এই উৎসবে ধনী গরিব সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতের সহিত নামাজ আদায় করে। ছোটরা তাদের জন্য কিনা নতুন জামা পরে, আনন্দ উল্লাসে কাটায় সারাটি ক্ষণ। এই দিনেই মানুষ ভুলে যায় ভেদাভেদ, ঝগড়াঝাটি, সব একে অন্যকে আপন করে নেয়। ঈদের দিনের থেকেও চাঁদ রাত আরও বেশি আনন্দের। রাত জেগে মেহেদি দেওয়া, গিন্নিদের কথা বলতে বলতে পরদিনের জন্য রান্নার সব কিছু গুছানো, জামা কাপড় ঠিক করা, সেই জামা আবার আয়রন করা, মানে সব মিলে একটা ভালো লাগাময় ক্ষণ এটি। আভা, তনয়া, প্রভা বোনদের মিলে একসাথে বসে মেহেদি দিচ্ছিল। তখনই দরজায় ছকছক করে আওয়াজ আসে। আভা বলেছে, এসেছে। তনু, গিয়ে দেখ তো। আবার কথা শুনে নাকচ করে দেয় তনয়া, বলে, উফ আভাপু, আমি এখন একদমই উঠতে পারবো না। দেখছো না মেহেদি দিচ্ছি। তোদের কারোই ওঠা লাগবে না, আমি গিয়ে দেখি কে এলো। এই কথা বলে প্রভা চলে যায় দরজার কাছে। দরজা খুলতেই দেখা মিলে অভুক্ত, অসহায় আর নিষ্পাপ এক মানবের মুখ। রুদ্ধের এইটুখানি হয়ে যাওয়া মুখ দেখে ভাঁজপার প্রভার কপালে জিজ্ঞেস করে, তোর এই অবস্থা কেন? মনে হয় কত বছর হয়েছে অভুক্ত তুই? প্রভার কথা শুনে নিজের মুখটা আরো ইনোসেন্ট করে তুললে রুদ্ধ। বলে, তোকে লাস্ট সে বিকালে দেখেছি, এখন বাজে রাত 9টা। কতক্ষণ হলো তোকে দেখিনি। তো এরকম অভুক্ত তোকে দেখার জন্য তৃষ্ণায় মরছে। আমক বনে যে প্রভা। বলে কি এই পাগল ছেলে? রুদ্ধ ওর বুকে হাত দিয়ে ঠেলতে লাগলে ওর হাতটা খপ করে ধরে রুদ্ধ। হাত ছাড় রুদ্ধ। ছাড়বো, আমার সাথে চল। কি আজব, তোর সাথে যাব মানে? এই যে তোকে কতক্ষণ হয়ে গেল দেখি না। কয়েক ঘন্টা হবে, ড্রামা না করে এখান থেকে যা, আমি মেহেদি দিব। আমি দিয়ে দেব, তবুও তোকে ছাড়া যাব না। আরে বাকি কথা শেষ করতেই পারে না, তার আগেই বুকের উপর থাকা প্রভার হাত সহ ওকে বগল দাবা করে নিয়ে চলে যায় রুদ্ধ। বেচারি সেকেন্ডের মাথায় কি ঘটলো তাই বুঝে উঠতেই পারলো না। বোনদের যে কিছু বলবে সেই সময়টুকু পায়নি। অভু আর তনুকে বলে আসি, দরকার নেই, ওরা খুঁজবে আমায়। খুঁজবে না, যে তোকে খুঁজছিল তার সাথে এখন আছিস। কিন্তু শ্শ্, কোনো কিন্তু নয়। স্বামী তোকে কাছে পেতে চাচ্ছে, স্ত্রী হয়ে তোর উচিত স্বামীর কথা শোনা। অনেকক্ষণ হয়ে গেলেও যখন প্রভা লাপাত্তা, তখন তনয়া বলে, আপু দেখো তো প্রভাপু কোথায় গেল, এখনো আসছে না কেন? আবাও সায়জানি চলে যায়। দরজা চাপানো আধ খোলা, আর একটু খুলে যেই না বেরিয়ে হয়েই যাবে তখনই কোথা থেকে যেন তুরাজ এসে চিলের মতো থাবা মেরে ওকে নিয়ে হাঁটা দেয়। ওর এরূপ আকস্মাৎ ঘটনায় ভ্যাবাচাকে খেজে আভা জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে টপকালেন? তুমি বউ ভারী খারাপ। কপাল কুঁচকে গেল আভার। বলে কি বেটা? জানতে চাইল। আমি আবার করলাম কি? আজকে কি রাত? আমার প্রশ্নের সাথে এ আবার কি সম্পর্ক? আগে বলোই না। চাঁদ রাত কেন? চাঁদ রাতে কি করতে হয় জানো? হ্যাঁ, মেহেদি দিতে হয়। বইয়ের বোকা কথায় হাঁটা থামিয়ে দেয় তুরাজ। ঘাড় কাত করে শানিত নজরে তাকায় আভার দিকে, বলে,
কচু দিতে হয়। চাঁদ রাতে বউদের তাদের স্বামীর আগে পিছে ঘুরতে হয়। হ্যাঁ, এই কথা আবার কোথায় পেলেন? যেখানেই পাই। তুমি আগে বলো, তুমি কি আমার আগে পিছে ঘুরেছো? না, তাছাড়া আমি আপনার আগে পিছে ঘুরতে যাব কেন? এক্স্যাক্টলি। তুমি তো আর আমার কাছে আসবে না, তাই আমি তোমার কাছে চলে এসেছি। সামান্য প্রশ্নের উত্তর এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ছিল, তুমি বুঝবে না। আচ্ছা, এখন বলুন আমি খারাপ কিভাবে? দুপুরের পর থেকে সেই যে মুরগির মতো টই টই করছো, এদিকে তোমার বর যে তার বউ বাচ্চার সান্নিধ্য না পেয়ে ছটফট করছে, সে খেয়াল আছে? এতক্ষণ পরে এসে অসভ্য লোকটার উদ্দেশ্য বুঝতে পারলো আভা, বলল। অসভ্য লোক একটা। অমায়িকা খাসি উপহার দিল তুরাজ। আভা নাক টেনে দিয়ে বলল। শুধু তোর জন্য বউ। প্রথমে প্রভা, এখন আভা, দুজনেই গেল ঠিকই, কিন্তু ফিরে এলো না। তনয়ের এমনিতেই ভূতের ভয় আছে, যদিও প্রকাশ করে না, কিন্তু তাও মাঝে মাঝে জেগে উঠে আর ভেতরে খচখচ করে। ব্যাপারটা যে আসলে কি হলো কিছুই বুঝলো না তনয়া। না মানে দরজায় কি আছে সেটা দেখতেই প্রভাকে পাঠালো। প্রভা দেখতে গিয়ে গায়েব হয়ে গেল। তারপর প্রভার খোঁজে আভাকে পাঠালো। এখন আভাও গায়েব হয়ে গেল। না, আর বসে থাকা যায় না। এবার তনয়া উঠে গেল। ওরা মূলত মেহেদি দিতে আলাদা ঘরে এসেছে, নিজেদের ঘরে না গিয়ে। এর কারণেই ওদের বর তনয়া গতকাল হয়েছে এসেছে। স্নিগ্ধ এখন বাড়িতেই। স্নিগ্ধ কাছে ডাকলেও ও পালাই পালাই করে। ওর থেকে দূরে থাকতে মূলত আলাদা ঘর বেছে নিয়েছে। ফুস করে দম ফেলে হাঁটা দেয় তনা। দরজা খোলা থাকা অসুবিধা হয়নি। দুই হাতে মেহেদি, একটায় ও দিয়েছে, আরেকটায় আভা দিয়ে দিয়েছিল। হাত দুটো উঁচু করে ধরে পা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। দরজা খুলতে দেরি, কিন্তু এক জোড়া বলিষ্ঠ হাত ওকে কোলে তুলতে দেরি হয় না। বোধহয় আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তাই তো সেকেন্ডের মাথায় কোলে নিয়ে হাঁটা দিয়েছে। আরে আরে, কে বে? তনা চেঁচিয়ে উঠে, সাথে লাফানি তো আছে ওর কারবারে। ধমক দিয়ে উঠে স্নিগ্ধ বলে। চুপ বেয়াদব, আমি তো জামাই। এভাবে কোলে নেওয়ার মানে কি? এখন আর পালাই পালাই করতে পারবি না, অনেক পালাই পালাই করেছিস। ফুস করে শ্বাস ফেলে তনয়া। এবারে বুঝলো আপুদের গায়েব হওয়ার কারণ। এই জামাইগুলো এমন কেন? শান্তিতে মেহেদিও পড়তে দিবে না, বউ পাগল এক একটা। তনয়া ভাবনার মাঝে শুনতে পায় স্নিগ্ধর কথা। অনেক জ্বালিয়েছিস আমায়, সবকিছুর সুদে আসলে হিসাব করবো এখন রুমে গিয়ে। প্রভাকে কথা দিয়েছে আর রুদ্ধ সেটা রাখবে না, তা আবার হয় নাকি? বিছানার উপর প্রভাকে বসিয়ে ওর সামনে নিজেও বসে রুদ্ধ। এক হাত উরুর উপর রেখে পাশে থাকা মোবাইল দেখে প্রভার হাতের উপর মেহেদি নকশা কাটে রুদ্ধ। খুব মনোযোগ দিয়ে কাজ করছে রুদ্ধ। কাজের সময় ওর লেয়ার কাট চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মেহেদি দিতে দিতে কখনো ফিউ কুচকে ফেলছে, তো কখনো নিম্ন উষ্ঠ কামড়ে ধরছে। যাই করুক না কেন, সব কিছুতেই ছেলেটা মারাত্মক সুদর্শন লাগছে। প্রভার ভাবতেই ভালো লাগে, ভেতরটা ভরে যাচ্ছে এই হ্যান্ডসাম বয় ও স্বামী। এই ছেলেটা ওর ব্যক্তিগত পুরুষ। প্রভা যখন রুদ্ধকে দেখায় মগ্ন, তখনই ভেসে আসে রুদ্ধের পুরুষালী ভয়েস। আমাকে দেখার মাঝে একটু মেয়েদের ডিজাইনটাও দেখ প্রভাত, সব ঠিকঠাক আছে কিনা। থতমত খেয়ে যায় প্রভা, তবে নিজেও ওকে বুঝতে না দিয়ে বলে। দেখার দরকার নেই। নিজের প্রতি প্রভার এত বিশ্বাস আর ভরসা দেখে সন্তুষ্ট হাসলো রুদ্ধ। হাতে মেহেদি পরিয়ে দিতে দিতে গিয়ে উঠল। मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो, कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छी लगती हो, मुझे देख के जब तुम यूं ठंडी आहें भरते हो अच्छी लगती हो, मुझको जब लगता है तुम मुझ पर ही मरते हो अच्छी लगती हो। ওর ডিপ ভয়েসে গান গাওয়াটা শুনে প্রভার শরীর জুড়ে শিহরণী বয়ে যায়। মেহেদি পরিয়ে প্রভার মেহেদি রাঙা দুই হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয় রুদ্ধ। অতঃপর হাতের উল্টো পিছে যেখানে মেহেদি দেয়নি সেখানে সময় নিয়ে চুমু খায়। চুমু দেওয়া শেষ হলে এবার প্রভার নরম গাল দুটো নিজের শক্ত বিশাল হাতে থাবায় নেয় রুদ্ধ। ওর চোখের সাথে নিজের চোখের দৃষ্টি মিলা। বেশিক্ষণ সেই নিজেকে এলোমেলো করা দৃষ্টিতে নজর রাখতে পারে না প্রভা। গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে যায়। নামিয়ে নেয় চোখ দুটো। ওকে চোখে নামাতে দেখেই তপ্ত ঠোঁট জোড়া নিয়ে রাখে প্রভার কেঁপে ওঠা পাপড়ির উপর। এতে আরেকটু কেঁপে উঠছে প্রভা।
প্রভার চোখের পাতায় কিস করে রুদ্ধ বলে। ভালোবাসি। চোখ ছেড়ে এবার কপালে গাঢ় উষ্ঠ ছোঁয়ায় রুদ্ধ সেখানেও বেশ সময় নিয়ে চুমু এঁকে বলে। ভালোবাসি। কপাল থেকে ছোট উঠিয়ে এবার প্রভার লাল হওয়া নাকের আগায় চুমু খায়। এবারও শুধু চুমু নয়, সাথে ছোট্ট একটা কাপড় দেয়। বলে উঠছে আবারও একই শব্দ, ভালোবাসি। সবশেষে এবার রুদ্ধ নজর দেয় লাল চকচকে নরম তির করে কাঁপতে থাকা সেই ঠোঁট জোড়ার দিকে। হাতের আঁচলে আরেকটু ভালো করে প্রভার মুখটা ধরে। প্রভারও চেয়ে আছে তার মনের পুরুষটির দিকে। রুদ্ধ তাকিয়ে আছে। কতক্ষণ যে এভাবে ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে ছিল তার কোনো হিসেব নেই। বোধহয় ওরা হারিয়ে গেছে অন্য জগতে। এভাবে দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে পার করে দিবে কয়েকশো জনম। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে না রুদ্ধ। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় প্রভার ঠোঁট জোড়ার দিকে। রুদ্ধের পদকে বুঝতে পেরে চোখ জোড়া বুঝে ফেলে প্রভা। অনুভব করে একজোড়া শুষ্ক পুরুষালী ঠোঁট তার মেলি ঠোঁট দুটো দখল করেছে। গাঢ় গভীর সময় সাপেক্ষে একটি চুম্বন। এটা কোনো সাধারণ অধর চুম্বন নয়, বরং দুটো ভালোবাসার মানুষের হাজারো না বলা কথা, অনুভূতি। দীর্ঘ এই চুম্বন শেষে হাঁপিয়ে গেলেও একজন আরেকজনকে এক চুলো ছাড় দেয়নি, উল্টো বুঝিয়ে দিয়েছে দুজন দুজনের অব্যক্ত অনেক না বলা কথা, অব্যক্ত অনুভূতিগুলো। প্রভার কপালে নিজের কপাল ঠেকিয়ে রেখেছে রুদ্ধ। দুজনের ঠোঁট জোড়াই এখনো স্পর্শ করে আছে তাদের উষ্ঠ। সেভাবেই হাঁপাতে হাঁপাতে ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে পুনরায় সেই একই বাক্য বলে ওঠে রুদ্ধ। তবে এবারে সংযোজন নয়, আরো কিছু। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোকে ভীষণ ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি। এই ভালোবাসার কোনো হিসেব নেই, কোনো কিছুর সাথে তুলনা করে আমি আমার ভালোবাসা বলতে পারবো না। অতঃপর প্রভার কপল গড়িয়ে পড়ে দুফোঁটা সুখের অশ্রু। এত সুখ যে তার জীবনে ছিল তা কখনো সে কল্পনাও করেনি। জিহ্বা দিয়ে প্রভার সেই গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো চুষে নেয় রুদ্ধ। লম্বা শ্বাস টেনে ঘ্রাণ নিতে লাগে প্রভার শরীরে, সেই মিষ্টি ঘ্রাণটা যেটা তাকে পাগল করে দেয়, অস্থির করে তোলে, সাথে তাকে দেয় এক আকাশ পরিমাণ প্রশান্তি। তার খা খা করা বুকে দেয় ভালো লাগার, ভালোবাসার বাড়ি ধারা। এই ঘ্রাণ তার প্রথম প্রেমে পড়ার ঘ্রাণ, এই ঘ্রাণ তার ভালোবাসার ঘ্রাণ। এই ঘ্রাণেই তো রুদ্ধ তার হৃদস্পন্দন অস্বাভাবিক অনুভব করেছিল, কারণ এটা ছিল তার প্রণয়ের ঘ্রাণ। যতবার সে এ নারীর শরীর থেকে আসা নিজস্ব ঘ্রাণটা নিজের মধ্যে পড়ে ততবার সে এই নারীর প্রণয়ে পড়ে। আজকেও রুদ্ধের নাসিকায় খেলা করছে ব্যক্তিগত নারীটির নিজস্ব সত্তার ঘ্রাণ। তার ব্যাচেলার ঘরের কোনায় কোনায় এই নারী তার মাতাল করা ঘ্রাণ ভরিয়ে রেখেছে। চারিদিকে মম করছে মেয়েলি সুগন্ধ, যা বুঝিয়ে দিচ্ছে রুদ্ধ তুই পেরেছিস। সব বাধা পেরিয়ে তুই তোর প্রণয়কে পূর্ণতা দিতে পেরেছিস। সমাজ পরিবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যেভাবে নিজের থেকে বড় সিনিয়রকে ভালোবেসেছিল, ঠিক সেভাবেই সেই অসম বয়সী প্রণয়ের পূর্ণতা দিয়েছে। তবে তার রুমে, তার জীবনে আজ বিচরণ করছে বহু বছরের আকাঙ্ক্ষিত নারী, তার সহধর্মিণী, যাকে রুদ্ধ নিজের বুক পাঁজরে সারা জীবন আগলে রাখবে। সব শেষে চারিপাশের এই প্রেমময় ঘ্রাণ রুদ্ধকে কানে কানে ফিসফিস করে বলছে, চোখ বুঝে, এই ঘ্রাণ নে, এইটা যে তোর প্রণয়ের ঘ্রাণ। ঢুকছে না প্রভাত। অসহায় ফেস বানিয়ে কথাটা বলতে খ্যাক করে উঠল প্রভা। বলল, সামান্য জিনিসটা ঢোকাতে পারছিস না, পারবি কি তাহলে? আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? ঢুকছে না তো আমি কি করবো এখানে? কথা না বলে তাড়াতাড়ি কর। প্রভা ঝাড়ি খেয়ে কতক্ষণ চেষ্টা করলো, কিন্তু তাও সুবিধা হলো না। শেষে আবারও প্রভাতকে বলতে বাধ্য হয় রুদ্ধ। এ পর্যায়ে সে এসে ভারী বিরক্ত হয় প্রভা। ছো মেরে রুদ্ধর হাত থেকে বাবুর জামাটা নিয়ে নেয়, নিজে এবার পরাতে লাগে। কিন্তু কি, জামাটা টাইট হয়ে গেছে। হবে হবে না, দুটোই তো এক একটা ফুটবলের ছানা। রুদ্ধ আর প্রভার টুইন ছেলে মেয়ে। আর্য প্রবীণ ও আরিণ্য প্রভাতে দুজনের বয়স 1 বছর 1 মাস হয়েছে। গোল ফুটবলের মতো দেখতে, এত কিউট দেখতে প্রভার ছানাগুলো যে সারাক্ষণ প্রভার মনে চায় চুমাইতে। গালগুলো ফুলো ফুলো চশচশা, তার উপর সারাক্ষণ লাল হয়ে থাকবে। ফর্সা মাত্রাতিরিক্ত বলবে ঠিক
হবে বোধহয়। বাচ্চাগুলোর দিকে তাকালেও মন ভালো হয়ে যায় প্রভার, এখনো তাই। হঠাৎ মনে পড়ে যায় এক গর্ধবের কথা। মুখ থেকে চ শব্দ উচ্চারণ করে প্রভা সুত হয়। এই গর্দব জামাটা যে টাইট হচ্ছে সেটা বললেই তো হতো। নাকচ করে দেয় রুদ্ধ প্রভার কথা। চোখ বুজে আঙুল নাড়িয়ে বিজ্ঞদের মতো করে বলে, ছি প্রভাত, নিজের স্বামীকে তোর গর্ধ বলতে একটু বিবেক পাচ্ছে না? দাঁত কটমট করে প্রভা জবাব দেয়, না, বাচ্চে না। তাও বাঁচবে কেন জানিস না? স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। কথা না শোনার রেসপেক্ট না করলে বেশ তো পাবি না তো। মুখ ভেঙচি কেটে উত্তর দিল প্রভা। দরকার নেই আমার। নাক মুখ কুচকে ফেলে রুদ্ধ। এই মেয়েকে শুধু রাত ছাড়া সে ভাগ্যে আনতে পারে না। ফুস করে শ্বাস নিয়ে হাঁটা দেয় রুমের বাইরে। রুদ্ধের যাবার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে প্রভা। 7 মাসের প্রেগনেন্ট প্রভা। উঁচু পেট নিয়ে হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় তার। সেই জন্য তো রুদ্ধ সব কাজ নিজের করবে, খাবার পর্যন্ত নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দিবে। রুদ্ধের সাপ মানা প্রভাত জানে বেশি হাঁটা চলা না করে। ছেলেটা প্রভার যত্নে কোনো খামতি রাখে না। এত ভালোবাসা, আদর আর যত্নে মুড়িয়ে রাখে যে মাঝে মাঝে মনে হয় এগুলো বোধহয় স্বপ্ন, কিন্তু না, এগুলো সব বাস্তব। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষই মনে হয় প্রভা। লাস্ট সিঁড়ি পার হতেই হাঁপিয়ে যায় প্রভা। এক হাত পেঁচে রেখে আরেক হাত দিয়ে কোমরে দিয়ে জোরে জোরে শ্বাস নেয় সে। ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে এসেছে, এখন তার কাজ ছেলে মেয়ের বাপকে মানানো। প্রভার আগমনের সাথে সাথেই তার অস্তিত্ব টের পেয়েছে রুদ্ধ, কিন্তু ইচ্ছে করে ফেরেনি পিছনে। তবে যখনই প্রভার এরকম জোরে জোরে নিঃশ্বাস শুনতে পেল আর স্থির থাকতে পারল না রুদ্ধ, ছুটে গিয়ে ধরল প্রভাকে, দোলনায় নিয়ে গিয়ে বসালো ওকে। চোখে মুখে ধরা দিল কাঠিন্যতা। কিছুক্ষণ আগে রুদ্ধ আর এই রুদ্ধের মাঝে বিস্তর ফারাক। ধমক দিয়ে উঠল প্রভাকে রুদ্ধ। এই তোর কমন সেন্স কোথায়? এই অবস্থায় কি হাঁটাচলা করে? আমি যেখানে তোর খাবার পর্যন্ত রুমে নিয়ে যাই সেখানে তুই ছাদে উঠে এলে। ঠিক করে হেসে দিল প্রভা। মুক্ত দানার মতো চোখ চোখ করছে প্রভার হাসি। নিজেকেও একটা বড় সড় ধমক দিল রুদ্ধ। এই হাসি দিয়ে এই মেয়েটা আবার ওকে ঘায়ল করতে চাইছে, কিন্তু না, রুদ্ধ এবার নরম হবে না। কিছু করার কথা শোনাতেই হবে। গলা পরিষ্কার করে বলতে আরম্ভ করলো রুদ্ধ। যতই হাস, এবারে আর গলবো না। রুদ্ধের গাল চেনে দিয়ে প্রভা বলে, তাই? মুখ ঘুরিয়ে নেয় রুদ্ধ। মেয়েটা তো ভীষণ চালাক। বাচ্চাদের মতো গাল ফুলালো রুদ্ধ ভোতা মুখ নিয়ে বলল। হ্যাঁ। রুদ্ধের গাল ফুলানো দেখলো প্রভা। পুনরায় ওর ফুলো গাল চিনি দিয়ে বলল, আমার ছোট্ট রুদ্ধ। মুহূর্তে কপালে ফাঁস পড়লো রুদ্ধ। জিজ্ঞেস করল, এই তুই কি বললি? আবার বলতো। বলেছি আমার সেই ছোট্ট রুদ্ধ যে ছোটবেলায় এইভাবে গাল ফুলাতো যখন না পারতো। আমি মোটেও ছোট নেই এখন, তাই আমাকে ছোট বলে বন্ধ কর। আমার থেকে তো তুই ছোটই। এবার বাঁকা হাসলো রুদ্ধ। প্রভার কানের কাছে মুখ নিয়ে জিভ গলায় পড়ল, নিজের দিকে একবার তাকা প্রভাত। মানে? এই যে দুটো ঘরে ঘুমিয়ে আছে, আরেকটা তোর সুন্দর বেলিতে। লাস্ট কথাটা প্রভার পেটের উপর হাত রেখে বলল রুদ্ধ। হকচকিয়ে গেল প্রভা। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না, আমতা আমতা করে বলে, তো তাতে কি হয়েছে? কি হয়নি সেটা বল। মানুষ যেখানে একটাই জন্ম দিতে পারে না, সেখানে প্রথমবার আমি 2টা টুইন কিউট ছানার বাবা হয়ে গেছে। আর বছর ঘুরতে না ঘুরতে আরেকটা তোর পেটে চলে এসে গেল। তারপরে তুই বলবি আমি ছোট? আরো প্রমাণ চাস? বলেই চোখ টিপ মারল প্রভাকে রুদ্ধ। পকেটে মানি ব্যাগ ঢুকাতে ঢুকাতে হাঁক ডাক শুরু করে তুরাজ। আরভিকা, আরভিকা, কোথায় তুমি? কোলে 4 বছর একটা বাচ্চা ছেলেকে নিয়ে রুমে প্রবেশ করে আভা। বলে, কি হয়েছে কি? এভাবে চিৎকার করছেন কেন? জবাব দিল না তুরাজ। এগিয়ে গেল স্ত্রী সন্তানের কাছে। ছেলেকে কোলে তুলে আদর করতে লাগলো। ছেলেকে আদর দেওয়া শেষ হলে এবার কাছে টেনে নিল স্ত্রীকে। আবার কপালে মাঝ বরাবর গভীর চুম্বন এঁকে বলল, জানো না বের হওয়ার আগে আমি তোমাদেরকে আদর করে যাই? তাও যাওয়ার সময় কাছে থাকো না কেন? রান্না করছিলাম তো। কপাল কুচকে গেল তুরাজের। জিজ্ঞেস করল, সার্ভেন্ট কোথায়? মিনমিন করে উত্তর দিল আভা। ওই মানে আসলে ভুলেও মিথ্যা বলবে না আরভিকা। ওই মিসেস দেওয়ান বলেছিল। মাথা নিচু করে ফেলে আভা। আবার মাথা নিচু দেখে দপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। তাতে ধস চেপে বলে, মিসেস দেওয়ানের এত বড় স্পর্ধা আমার বউকে নিয়ে কাজ করায় সে?
আভাকে নিজের থেকে ছাড়িয়ে ফুঁসে উঠে এগোতে লাগলে তুরাজ। তবে তার যাওয়ার পথে বাধা দেয় আভা, হাত চেপে ধরে বলে, দরকার নেই। না, আজ এর একটা বিহিত আমি করব। লাগবে না, আপনি একটু শান্ত হন। এইবার ধমকে উঠে আভার উপর তুরাজ। এই মেয়ে, তোমাকে বলেছি না তুমি করে বলতে আমাকে? আচ্ছা, তুমি করেই বলবো, তবুও তুমি চেও না। ফুস করে শ্বাস ছাড়ে তুরাজ, ঘুরে দাঁড়ায় আভার মুখোমুখি। আভা নাক টেনে দিয়ে ওর ছোটখাটো মুখটাকে নিজের বিশাল পুরুষালী হাতের তালুতে ধরে বলে, তুমি এত ভালো কেন মেয়ে? আস্তে আস্তে দরজা খুলে রুমে প্রবেশ করে রুদ্ধ, যাতে শব্দে ঘুম না ভেঙে যায়। এগিয়ে গিয়ে বেডে শুয়ে থাকা তোতা পাখিকে আর চড়ুই ছানাগুলোকে দেখে নেয়। তারপর ধীরে সুস্থে ফ্রেশ হতে চলে যায়। এদের দেখলে ওর সব ক্লান্তি গায়েব হয়ে যায় কর্পূরের মতো। ফুরফুরা মেজাজে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়ে রুদ্ধ হাতের টয়লেটার দিকে একবার তাকিয়ে ছুঁড়ে মারে সোফায়। শয়তানি হাসিতে পিড়পিড় করে বলে, কাল আবার ঝগড়া করবো। আসলে প্রভার পছন্দ না ভিজা চাওয়াল এভাবে রাখা, আর রুদ্ধের তো সবচেয়ে পছন্দের কাজ হলো প্রভাকে রাগানো। রুদ্ধ মনে করে এতে করে একটা আলাদাই মানসিক তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কিছুতে নেই। বেডের কাছে গিয়ে প্রথমেই মেয়ের মাথায় একটা চুমু দেয়, তারপর ছেলের মাথায়। ছেলে মেয়েকে মন ভরে আদর করে চলে যায় শুতে নিজের বরাদ্দ করা জায়গায়। প্রভার ওষুধের ডোজেও একটু বেশি গভীর ঘুমে থাকে, যার কারণে একটুতেই ঘুম ভেঙে যায় না। এতে একটু শান্তি পায় রুদ্ধ। ঘুমাক মেয়েটা, সারাদিন তো কম ধকল যায় না। প্রভাকে বুকের মাঝে নিতেই ঠান্ডা এক পশলা শীতলতা বয়ে যায় শরীর জুড়ে। শান্তিতে চোখ দুটো বুজে আসে। লম্বা শ্বাস নিয়ে টেনে নেয় প্রভার গায়ের নিজস্ব সত্তার মন কাটা ঘ্রাণ। এই ঘ্রাণ বারংবার রুদ্ধকে বাধ্য করে প্রভার প্রেমে পড়তে। শুরু হয় প্রণয়ের। তাই তো রুদ্ধ এই ঘ্রাণকে বলে। আগের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে পারে না প্রভাকে, তাতে কি, এই যে বুকে নিতে পারে, এতেই সন্তুষ্ট রুদ্ধ। চোখ বুজে প্রভার মাথাটা নিজের বুকের মাঝে নিয়ে বিড়বিড় করে বলে, আমার সুখগুলো। এই প্রভা আর তার ছেলে মেয়েগুলোই রুদ্ধের জন্য এক একটা সুখের বড়ি। আগে ছিল একটা দুর্বলতা, আর এখন আরও আছে আরও দুটো, সামনে আরও একটা আসতে চলেছে। রুদ্ধের দুর্বলতা তো বেড়েই যাচ্ছে। কথাটা মাথায় আসতে হেসে উঠল ছেলেটা। গল্পটা এখানেই শেষ। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।